কি করছে হ্যাঁ কইছে যে হেরা কিন্তু 12টা পর্যন্ত জাল বায় 12টা 1টা পর্যন্ত জাল বায় কইছে 12টার সময় আইয়া জাল বাই আইয়া হ্যাঁ আমার মাইরা লাইব মাইরা হেরা আমারে গাঙ্গে ফালাই দিব মানে হ্যাঁ গাঙ্গে ফালাই দিব হ্যাঁ তারপরে আমি এই কথা জানাইছি যারে জানাইছি এই কথাটা আমি জানাইছি একজনকে জানানোর পরে হ্যাঁ আমারে 2000 টাকা দিছে তুই আর থাইস না বোন হ্যাঁ যেটা কইছে এটা করবই হ্যাঁ এক কথার মানুষ হ্যাঁ করবই পরে এই রাতের 12টার সময় তারা খাওয়া দাওয়া করাইয়া সন্ধ্যার সময় তারা ঘুমায় যায় 8টার সময় গ্রামের মানুষ 8টার সময় ঘুমায় যায় আমার কাছে একটা কোরআন শরীফ ছিল ওই কোরআন শরীফটা নিয়া ব্যাগের ভিতরে কোনো 4 পিস 3 পিস ফুরাইয়া আমার যে মোবাইলটা আছে ওই মোবাইলটা লইয়া আমি এত ভয় পাই রাইতে অনেক ভয় পাই আমি একা জীবনও বাড়িতে পারি না আল্লাহর কি রহমত ওই দিন আল্লাহ মনে আমার সহায় ছিল আমি সৎ পথে আসছিলাম দেখে আমি এত কষ্ট সহ্য করছি দেখে যাইয়া দেই কিতা মানে আমার কোনো ভয় লাগে না রাস্তায় এত অন্ধকার এত গভীর অন্ধকার বিশ্বাস করবেন আপনারা আমার একটু ভয় লাগে না আমি হাতে হাতে নৌকার কাছে গেছি যাইয়া দে নৌকা নাই এখন আমার তো কইল যে আরো সিফা দিয়া লাইছে আরে এখন যদি আমার ধরতে পারে তখন তো আমার মাইরা লাইব মিথ্যা অপবাদ দিব এমনি তো আমার মারতে দেয় আমার কাটা দূর করণের লেগা পরে দূরে থেকে দেখি একটা মাঝি মাছ ধরতেছে ছোট ছোট নৌকা আর কি পরে আমি ইশারা দিছি আরে 1-2 বার দিছি দেখে নাই পরের বার দেখছি দেখার পরে হারা আইসে আনার পরে কই তুমি এত রাইতে কই যাইবা গো তুমি কার বাড়ির বউ তুমি কার মাইয়া তো আমি আবার কই ওই কইলাম না যে নৌকার ওই পাশে ওর বোনের বাড়ি তো ওর বোনের বাড়ি ঠিকানা দিছি ঠিকানা দেওয়াতে বলতেছে আচ্ছা ওইখানে যাবে পর আমার খালতো বোনের ফোন দিছি হ্যাঁ খালতো বোনে কিন্তু জানতো কারণ আমার মা তো মোবাইল টিপতে পারে না খালতো বোনের কইছে আপু এমনি পরে নৌকাওয়ালার কইছে হ্যাঁ আমার খালার শরীর অনেক খারাপ আপনি একটু নৌকা দিয়ে একটু আইনা দেন রাইতে হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে হসপিটালে ভর্তি করাইছি মিশা কথা কইছে আর কি পরে আল্লাহর রহমতে আমি ওই জায়গা থেকে আই আল্লাহ আমার সহায় ছিল দেখে আমি আজকে এই জায়গার মধ্যে আছি পরে আমি নৌকাটা কোনো রকমে পার হয়েছি তার আমাদের টিয়া নেয় নাই টিয়া না নেওয়ার পরে আমি নৌকাতে রিক্সা ধরছি রিক্সাতে বামনবাড়িয়া দিয়া একটা বাস দিয়ে বামনবাড়িয়া আইছি কারণ ট্রেন নেই এত রাইতে বামনবাড়িয়া থেকে তারপরে আমি কুমিল্লার বাস ধরা লাস্ট বারের মতো আমি ওই জায়গা থেকে আই আমার পরে সকালে যখন আমার আইয়া দেখে আমি নাই আমার পাগল সারা বাড়ি বুঝি খুঁজছে তো আমি যার কাছে কই আইছি হ্যাঁ তো জানে হ্যাঁ তো চুপচাপ রয়েছে হ্যাঁ কারণ হ্যাঁ তো জানে আমার মাইরা লাগে আমি আয়া পড়ছি পরে কি করছে পুরো এলাকারে জানাইছে আমি নাকি তারার টিয়া পয়সা স্বর্ণ গয়না চুরি করে নিয়ে গেছি অথচ এরা জীবনও কইতে পারবো একটা স্বর্ণ এরা কিনছে এরার কাছে স্বর্ণ আছে দিনে না দিন খায় তারপরে দুনিয়ায় লটাইলেছে আমি চুরি করছি এই করছি সেই করছি এর মধ্যে হ্যাঁ আমার কোনো খোঁজ খবর নেয় না আমি আরে ফোন দেই ফোন তো ধরে না তারপরে আমার বাবা আমার আব্বুর ধরা পড়ছে আমার আব্বুর নাকি লিভার ক্যান্সার হয়ে গেছে গা আমার ভাই আমি আমার ফ্যামিলির মানুষ যতটুকু আছে সবকিছু দিয়ে আমার বাবার চিকিৎসা করতেছিলাম তারপরে ডাক্তার বলছে আমার 1 মাস সর্বোচ্চ বাঁচবো আর বেশি বাঁচতো না তাড়াতাড়ি আমি আর ভাইয়াতে ফোন দিছি আমার বাবা কইতেছে তোমার জামাইরে আমার দেখতাম অনেক মন চাইছে মা তোমার জামাইরে শেষবারের মতো দেখা যায় আমার বাবার ওই মুখটা আমি কোনোদিন ভুলতাম না লালবারের মতো আমার বাবা লিভারের পরীক্ষা করছে লিভারের পরীক্ষা করার পর আমার বাবা লম্বা হয়ে গেছে সোজা হয়ে গেছে আমার বাবা তো এমনিতেই লম্বা মা গো মা আমি তো আর বাঁচতাম না মা তোমার কি হইব মা আমি তোমারে কই দিয়া যাবো মা আমার টিয়া পয়সা কোনো কিছু নাই গো মা আমি যে তোমার এরকম জালিমের কাছে বিয়ে দিলাম জালিম তো তোমার জীবনটা নষ্ট করে দিছে মা তোমার জামাইরে শেষবারের মতো আনো মা আমি তোমার জামাইরে বুঝাম আমি তারে ফোন দেই আমার মোবাইল নাম্বার ব্লকে ফালাই দিছে তার দুনোটা বাইরে ফোন দিয়া কই ভাই আমার বাবা তো শেষবারের মতো আরে দেখতে চাইছে ভাই আপনি আরে পাঠান না হ্যাঁ আইতো না কয় হাতের বাবা যার নামে জোরাজ যাক আমি যাইতাম না পরে 15 দিন পরে আমার বাবা মারা যায় আমার বাবা মারা যায় সকালে উঠে দেখি আমার আব্বু মারা গেছে ওই দিনটা
আমার জীবনের সবচেয়ে খারাপ দিন গেছে। আমি তাড়াতাড়ি ফোন করে আর কই ভাই আপনার ভাই ধরি আমার বাবা যেহেতু আরে দেয় নাই, আমার বাবার লাশটারে একটু মাটি দিতে বলে না রে। না আইতো না তখন, আইতো না। আরে অনেক কষ্ট করে দুটা বাসুরে রাজি টাজি করাইয়া আনাইছে আমার ভাই। আনানোর পরে রওনা দিছে, আমার বাপের মাটি দিয়া লাইছে। তখন রওনা দিছে, আইসে সন্ধ্যার সময় আমার বাপের বাড়িটা দিল না। আমার বাপের মাটি দিল না, কিরকম জালিম আমার বাপের মাটি দিল না। ওই মরা লাশটা সবকিছু কবর দিয়েছে। আইয়া কি কয় খাবার দে আমার খিদা লাগছে। সারা রাস্তা আমি জার্নি করে আইছি। হ্যাঁ না, আমার বাপ মার সামনে, আমার সবাই সামনে, আত্মীয় স্বজনের সামনে আমার খারাপ ব্যবহার শুরু করে দিছে। আমি নিয়ে রুমে খাবার টাবার দিছি আরেকজন, কারণ মরা বাড়ির তো রান্দার হয় না। পরে রাইতে সবাই প্ল্যান করলো, মানে আমার ফ্যামিলি সবাই প্ল্যান করলো তার ফ্যামিলির আইন না একটা মিটমাট করে দিব, যেহেতু আমার বাপ মারা গেছে। আমি এতিম যাইরা যে একটা কোনো কিছু করে সংসারের ভিতরে দিব বিচার টিচার বুয়াইয়া। হ্যাঁ কি করছে এ কথা শুনে লাইছে, শুননা তারে আর আমার এক রুমে থাকতে দিছে। তার প্রতি তো আমার ঘৃণা জন্মে গেছে ওই সময়, যে তে আমার বাপের মাটি দিছে না। তার মতো অমানুষের লগে আমি আর সংসার করতাম না। সহ্য অনেক করছি, অনেক টর্চার সহ্য করছি। 2017 থেকে 2018-19 পর্যন্ত অনেক সহ্য করছি। না বাপের ভাই 2 মাস 3 মাস 4 মাস রাইকা এরকম কত কথা আমার বাপ মা আমারে ফালতাছে। তো তার কাছে বিয়ে করে আমার কি লাভ হইলো? তারপরে তে কি করছে, আমারে ফরসাবের নাম কইরা বাথরুমে গেছে, যেহেতু খোলামেলা বাথরুম। তো আমার বাবিকেও তারে কিন্তু পাহারা দিয়া রাইছে, হাতে কিন্তু বিড়াল আছে যাই গেইব। তারপরে আমার তুমি ফরসাব করতে যাও, আমি দাঁড়াই। তা আমার তো বোন সাদা মনে কাদা নাই। আমি কই আচ্ছা ঠিক আছে। আমি ফরসাব করতে গেছি, তে কি করছে জুতা মতা ফালাইয়া স্টেশন দৌড়াইয়া গেছে। তার আইয়া ও বাবি হাতে তো গেছে গা। তারপরে দৌড়াইয়া কোনোখানে নাই হাতে সব কিছু ফালাইয়া হাতে যাইয়া কয় আমরা বুঝি হাতে মাইরা লাইতে ধরছি, মানে মিছা কথা মাইরা লাইতে ধরছি, আমার সংসারতে করতো না। তারপরে কি করছি, তাও আমার ফ্যামিলি আমার বান্ধিয়া রাখছে। আমি গেছি না, এখন আমার বাপ মরে গেছে এতিম ছেড়ে আমি কি কইরাম? মানুষও খারাপ কইতাছে, সি বাপ টাপ মরে গেছে তাই সংসার করতে পারে না, তাই বাপের ভাই তাই পয়রা থাকে 2 মাস 3 মাস। এরই হুনতে বাপ মারা 2-3 মাস পরে আমি তার বাড়িতে আবার গেছি। আবার যাতে সবাই আমার শুননি এই সেই চুরি করে গেছ এডি এই হে অনেক কথা কইছে। এরপরে আমারে মারছে, এমনভাবে মারছে আমি কাউরে দেখানোর মতো না। আমার এডি খামসায় টামসায় আমার ফিডে হলা ভাঙছে জালি বেত ভাঙছে। এই মাথাতে হে মাথা পর্যন্ত কুত্তাটার মতো মারছে। আমি বেহস হয়ে আসলাম 2 ঘন্টা পরে। আমার দুনোটা বাসুর আমারে বাইত ফাড়াই দিছে, তুমি আর তার সংসার করতে পারত না। তোমার সংসার করতোই না, প্রথম থেকে যেহেতু অশান্তি করে অন পর্যন্ত সে তোমারে ভালো রাখতো না। তারপরে আমি আইছি, আওয়ার পরে আমি টেলার কাজ শিখতেছি, সেলার কাজ। ওই মহিলা আমার এডি দেখা ও তোমার এগুলা কে করছে, যেহেতু শিক্ষিত তারা, আমি আমার হাজব্যান্ড করছে। মহিলা ওই মুহূর্তে কান্না করে দিছে। এরকম একটা হাজব্যান্ড করে মহিলা আবার মহিলা সংস্থাতে যুক্ত, ওনার বাসুর আবার জজ, নারী উদ্যোক্তার জজ। তারপরে মহিলাকে তুমি কেস কইরা দাও, কেস করলে তার 14 গোষ্ঠী ভুগবো, তোমার দেনমোহরের টাকা তুমি পাইবা। আমি কই আপু দেনমোহরের টাকা দিয়ে আমি কি করবো? যার সাথে আমি স্বপ্নবাদজি সারা জীবন তার লগে থাইকাম, তার লগে সংসার করলাম, এই মানুষটা যদি আমারে এরকম অত্যাচার করে দেনমোহর দিয়ে আমি কি করবো? আমি তার সাথে সংসার করতে চাই, তারে আমারে কোন সংসার করবো নি, এই সুযোগটা কইরা দেন। আচ্ছা ঠিক আছে। মহিলা কি করছে, আমারে নিয়া আমাদের আদালতে যায়। যাওয়ার পর উকিলে জজেরা এডি দেখা এমন খেফে ওই সময় মানে কোনো রকম টাকা ছাড়া তার আমার একটা মামলা নেই, সরকারি মামলা। আমার পক্ষে একটা বাদী আইছে, মহিলাবাদী ছেলেবাদী আইসা কইছে এই কেসটা আমি সলভ করবো। কেন এত নির্যাতন করছে? আমার আসল জন্ম নিবন্ধন আমার 18 বছর হয় নাই, কারণ ফেক জন্ম নিবন্ধন 18 বছর বানাই আমার বিয়া দেওয়া হয়েছে। 18 না কইলে তো আবার বিয়া হইব না। পরে
ধরেন আপনার 10 দিন পরে তার বাসায় নোটিশ গেছে যে এমনি এমনি কুমিল্লা আইতে হইব, আইসা এটা হয়তো সংসার করতে হইব, নাইলে এই সংসার শেষ করতে হইব। হ্যাঁ আইয়ে নাই, পরে আবার 12 দিনের মাথায় আরেকটা নোটিশ গেছে যে হ্যাঁ আইতে হইব না, আর হ্যাঁ দড়ি দিয়া ভৈরবের পুলিশের কাছে নোটিশ গেছে, হ্যাঁ দড়ি দিয়া বাইন্দে আনতে হইব। হ্যাঁ বাপ মা যে আসছিল বিয়ার মধ্যে যারা যারা গেছে সব দিয়ে বাইন্দে আনতো। পরে হ্যাঁ দুটা বাইটাই তো ডরাই গেছে গা, যে এমনি এমনি তো অনেক গড়াই গেছে গা। গ্রামের মানুষ টানুষ সব কিছু কইছে তোরা যা, নাইলে তোরা যেটা মন তোর এটা করুক, আমরা দেওয়ার বিষয় না। পরে দিয়া আইছে মনে হয় আপনার 14-15 জন হাই এক্স দিয়ে আইছে ডরে। এবার চিন্তা করেন কতটুকু ভয় পাইছে সে, অত্যাচারটা যে করলো তখন ভাবে নাই যে হ্যাঁ যদি একটা কিছু করে তখন কি হইব। হ্যাঁ মা তাও কইতাছে দেখছ কুমিল্লার মায়ে যে ভালো না, দেখছ তাই আমি কইছি না, তাই যে নডি দেখছ তোর নামে যে মামলা করছে, অহন তুই যে বস অহন হাতের মা আইয়ে না, হাতের বাপও ডরে আইয়ে না। পরে আইছে আইয়া আমি ওই মাথায় হ্যাঁ এই মাথায় হ্যাঁ কয় তাই আমি খাইতাম না, তাই আমি ডিভোর্স দিয়া দেন, মুহের উপরে 2 তালাক কইয়া দিছে। এরপরে জজাইয়া ঠাস করে একটা থাপ্পড় মারছে, মাইরা ও দে তো 3 নাম্বার তালাকটা 3 লাখ টিয়া ফালাইয়া তাই ডিভোর্সটা দে। তারপরে 3 লাখ টাকার কারণে হেরা চমকাই গেছে গা, ওমা 3 লাখ টাকা আমি করতে দিমু হেরি। পরে সবাই গুজুর ফুজুর করতেছে। তারপরে জজে কয় 3 লাখ টাকা দিবি, 50,000 টিয়া যে যৌতুক নিয়েছ এটাও দিবি। 3 লাখ টাকা দিতে পারতাম না, আমি হ্যারে নিয়ে সংসার করবো। তারপরে আমারে মানে অনেক রকম বুঝাইলো, হ্যারে আর আমারে একটা রুমে একান্ত সময়ের জন্য কথা বলার জন্য 1 ঘন্টা সময় দিছে। তারপরে আমি তো তার সাথে কথা বলতাম না, আমি ওইদিকে ফিরে রয়েছি। হ্যাঁতে আমার প্লিজ মিনু আমার মাফ করে দাও, আমি তোমার সংসার করবো, তোমার যা অত্যাচার করছি আমি আর করতাম না, আমি ভুল করছি, আমি ওই মায়ের প্রতারণায় পড়ে গেছি, মাইয়া আমার ফাঁসাইছে, মায়ের লগে আমি শারীরিক সম্পর্ক করে লাইছি, মাইয়া আমার ব্ল্যাকমেল করছে, এটা দেখাইয়া তোমার সাইরা দহনের লাগিয়া এর লাগে আমি তোমারে অত্যাচার করছি। আমি কই তুই যে এটা মন ধরে এটা করছ, তোর লগে আর আমি সংসার করতাম না। পরে এক পর্যায়ে হ্যাঁ আমার ক্ষমা টমা চাওনে আমার মনটা নরম হয়ে গেছে। ঝগড়া স্বামী স্ত্রীর ঝগড়া তো বেশিক্ষণ থাকে না, মনটা নরম হয়ে গেছে। যাই আমি কইলাম হ্যাঁ সংসার আমি করবো। জজে আমার তুমি কি পাগল হয়ে গেছো, তোমার যে অত্যাচার করছে হ্যাঁ যে তোমার কইছে মাইরা গাঙ্গে বাসায় দিব, তুমি যে বাচ্চা আইছো এটাই তো তোমার কপাল, তুমি কি মনে করো হ্যাঁ তোমার বাসায় রাখবো? তারপর তুমি যদি সংসার করো তাহলে এই কেস উঠটা যাবো, তুমি নেক্সট টাইম আর কেস করতে পারতা না, তোমার যদি হ্যাঁ মাইরা টাইরালা এটি ড্রাইভার আমরা না। পরে আমি কইলাম আমার মায় কয় মারে তোর বাপ নাই, তুই এতিম সেরা, তোর ভাইও তোরে দেখে না, ডিভোর্স হয়ে যাও না, এলাকার মানুষ খারাপ খারাপ কথা বলাতে আমার মারে নিয়ে আমার জুতা কইরা দিছে। তারপরে আমি কইলাম আমি কি করতাম কও? আমার মা ক তুই আমার দিকে সামা, তুই না বাসলে আমার কে রাখবো, আমি কার কাছে যাম মা, আমার তো কেউ নাই। তারপরে কইলাম না তাইলে আমি হ্যারে ডিভোর্স দিয়া দেন, হ্যারে কোন আমার টাকা 10 লাখ দনে হ্যারে ডিভোর্স দিয়া দিত কোন আমারে। তুমি দেনমোহরের টাকা নিবা না কেন? তে যে তোমার কুত্তার মতো অত্যাচার করছে, তুমি দেনমোহরের টাকা নিবা না কেন? এরপরে জজে কয় 3 লাখ দেওয়ান লাগতো না, তুই হেরা 50,000 টাকা দিয়া দিবি, যৌতুকের টাকাটা দিবি না, হেরা দিতে পারতো না। তারপরে অনেক ক্ষমা চাইতেছে, সবাই আমার ফায়ে পড়ে গেছে। ওই দিন এমন একটা সিচুয়েশন ছিল আমার মনটা চাইছে আমি হাসতাম, শুধু বুক খুলে হাসতাম। সবটি আমার পায়ে পড়ে গেছে, আমার ক্ষমা করে দাও, আমি 3 লাখ টাকা দিতে পারতাম না, প্লিজ আমার ক্ষমা করে দাও। তারপরে কি করলাম, টিয়া দিয়া কি করবো, দেনমোহরের টিয়া দিয়া আমি আমার জীবনটা ফিরাইবো? দেনমোহরের টিয়া দিয়া যে আমার কলঙ্ক হালাইছে, 13 বছরে 14 বছরে যে আমার ডিভোর্স দিব, আমার কে কলঙ্ক ফিরাইবো? আমার যে এত অত্যাচার করছে এটিকে ফিরাইবো? হ্যাঁ জজের আমি আঙ্কেল আমার টাকা লাগবো না, আমি হ্যারে ডিভোর্স দিয়া দেন। শেষবারের মতো ডিভোর্স দেওয়ার সময় কলমের কালিটা এক লিখতে যাই মনে আমার হাত কাঁপছে, আমার মাথা ঘুরাইতেছে, আমি বেহুশ হয়ে পড়ে গেছি গা। আল্লাহ জানো এই দিনটা কোনো মেয়েরে না দেয়, এরকম অমানুষ কারো জীবন সঙ্গী যেন না হয়। এত কিছু করার পরে শেষ পর্যন্ত 2018 সালে 19 সালে জানি আমাদের ডিভোর্স হইয়া যায়। সে আমাকে লাস্টবারের মতো আমার দিকে ফিরেও তাকায় নেই। আমার মনে হয় যে হ্যাঁ আমি ডিভোর্স দিয়েছি, খুশিতে লাভ আইতাছে। আল্লাহ আমার জীবনের শেষ দিন আছিল এটা, আমারে মুক্তি দিছে।
আল্লাহ আমার মুক্তি দিছে ওই জিনিসটাতে। একটা কথা কি, আমার আল্লাহ যা করে ভালোর লাগিয়া করে। আমার রব আমার লাগে ভালো রাখছে দেখে, হ্যাঁ আমার পিছনে যে এত কিছু করছে, আল্লাহ তার কত বরতন শুনছে। শোনার পরে আল্লাহ তার আমার জীবন থেকে যেটা খারাপ এটারে বার করে দিছে। যদি হ্যাঁ আমার অত্যাচার না করতো, যদি আমার সে এরকম টর্চার না করতো, আমি তার ডিভোর্স না দিতাম, আমি এই ভালো দিন জীবনও পাইতাম।